সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে বাংলা ব্যাকরণ অর্থাৎ নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের সমাস বিষয়টি আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমরা দেখে নিই সমাস কাকে বলে। একটি বাক্য যেখানে বাক্যের শব্দগুলো পারস্পরিক সম্পর্কিত থাকে অর্থের দিক থেকে, সেরকম বাক্যের সংক্ষিপ্ত রূপকেই বলা যায় সমাস। অর্থাৎ সমাসকে বলা হয়েছে সংক্ষেপকরণ, একপদীকরণ। একপদীকরণ কেন বলা হয়? কারণ আমরা জানি সমাস হচ্ছে বাক্যের সংক্ষেপণ। অর্থাৎ একটা বাক্যে অনেকগুলো পদ থাকে, সেই পদগুলো মিলে যখন একটি পদে পরিণত হয় তখন তাকে বলা হয় সমাস। যেমন আমরা বলতে পারি পঙ্কে জন্মে যা সমান পঙ্কজ। তাহলে এখানে এই বাক্যটা এখানে একটা পদে পরিণত হয়েছে। এখানে একপদীকরণ বলা হয়েছে কেন? কারণ বাক্যে যে সমস্ত শব্দ ব্যবহৃত হয় সেই শব্দগুলো আসলে পদ। অর্থাৎ শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন শব্দগুলোকে পদের মর্যাদা অভিহিত করা হয়। অর্থাৎ পদ হচ্ছে শব্দের একটি মর্যাদা। যেহেতু সমাস বাক্যের সংক্ষেপণ, তাই এই বাক্যের যে শব্দগুলো তার নাম হচ্ছে পদ, আর এই পদগুলো মিলেমিশে একটি পদে পরিণত হওয়া, এই কারণেই তাকে বলা হয়েছে একপদীকরণ। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখে নিই সমাস এই একপদীকরণ বিষয়টা কেমন। তোমরা উদাহরণটি দেখে মনে করতে পারো যে সমাস আর বাক্য সংক্ষেপণ এক কিনা। ধরে নিতে পারো সমাস আর বাক্য সংক্ষেপণ একই, কিন্তু আমরা এভাবে বলতে পারি সকল বাক্য সংক্ষেপণ সমাস নয়, কিন্তু সকল সমাসই বাক্য সংক্ষেপণ। তাহলে কোনটি সমাস আর কোনটি বাক্য সংক্ষেপণ, অর্থাৎ সমাস নয়, সমাসের নিয়ম দ্বারা বাক্য সংক্ষেপণ নয়, সেই বিষয়কে কিভাবে তোমরা আলাদা করতে পারো, বিষয়টিকে আমরা এবার একটু পরিষ্কার করি। যেমন উদাহরণ দুটিতে তোমরা দেখো দুটি বাক্য সংক্ষেপণ, একটি সমাসের নিয়মে আরেকটি সমাসের নিয়ম দ্বারা নয়। অর্থাৎ প্রথমটি সমাসের নিয়মে, দ্বিতীয়টি বাক্য সংক্ষেপণ, কিন্তু সমাসের নিয়মে নয়। কি কারণে নয়? কারণ প্রথমটিতে তোমরা দেখতে পাচ্ছ যে যে বাক্যটি সংক্ষিপ্ত হয়েছে এবং সংক্ষিপ্ত বাক্যের পদগুলো আমরা সংক্ষিপ্ত রূপে দেখেছি, আর দ্বিতীয়টিতে দেখো সম্পূর্ণ আলাদা একটি শব্দ দেখেছি। সেখানে অশ্বের ডাক আমরা সেখানে অশ্ব ডাক না বলে বলেছি হ্রেষা। অর্থাৎ প্রথমটি সমাসের নিয়ম দ্বারা সাধিত, দ্বিতীয়টি বাক্য সংক্ষেপণ শুধুই। এখানে আমরা বাক্য সংক্ষেপণ এবং সমাস দ্বারা বাক্য সংক্ষেপণ এ দুটোর পার্থক্য বুঝতে পেরেছি মনে করি। এখন আমরা সমাস বিষয়টি ব্যাকরণে কিভাবে শিখতে হয়, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই তোমরা দেখবে সমাস নির্ণয়ের বিষয়টি সমাসের ক্ষেত্রে প্রধান বা মুখ্য। الله أكبر الله أكبر لا إله
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। ধারণার দিকে যে যে বিষয় সম্পৃক্ত সে বিষয়গুলো আমরা এখন একটু জেনে নিই। একে ব্যাস বাক্য, দুইয়ে সমসমান পদ, তিনে পূর্বপদ ও পরপদ, চারে সমস্ত পদ। আমরা সমাস নির্ণয় করতে গেলে এই যে যে চারটি নিয়ামকের কথা বলেছি, অর্থাৎ এই চারটি বিষয় সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। তাছাড়া কোনটি কোন সমাস এই বিষয়টি আমরা নির্ণয় করতে ব্যর্থ হব। তো এখানে যে চারটি বিষয় আমরা দেখলাম তার মধ্যে প্রথমটি হচ্ছে ব্যাস বাক্য। তো ব্যাস বাক্যের আরো দুটো নাম আছে, বিগ্রহ বাক্য বলা হয় ওকে, সমাস বাক্য বলা হয়। তাহলে সংজ্ঞাটা আমরা কি পেতে পারি? এর সংজ্ঞাটা হচ্ছে যে বাক্যের সমাসের নিয়ম প্রয়োগ করা হয়, অর্থাৎ যে বাক্যের উপর সমাসের নিয়ম প্রয়োগ হয় তাকে বলা যেতে পারে ব্যাস বাক্য। সমসমান পদ, অর্থাৎ যে যে পদে সমাস হয় তাকে বলা হয় সমসমান পদ। এক্ষেত্রে সমসমান পদ কোনগুলোকে বলবো? অর্থাৎ ব্যাস বাক্যের অন্তর্ভুক্ত যে সমস্ত পদ তার নামই হচ্ছে সমসমান পদ। পূর্বপদ আর পরপদ, এখানে সমসমান পদগুলোর মধ্যে প্রথমটাকে বলা হয় পূর্বপদ এবং পরেরটাকে অর্থাৎ শেষেরটাকে বলা হয় পরপদ। পরপদের আরেকটা নামও আছে, তাকে উত্তরপদও বলে। তারপরে 4 নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে সমস্ত পদ। তো সমস্ত পদ কি? অর্থাৎ সমাস প্রয়োগ করা হলো, সমাসের নিয়ম প্রয়োগ করা হলো, তারপর যে ফলাফলটা আমরা পেলাম তাকেই আমরা বলি সমস্ত পদ। একে আরো বলা যেতে পারে সমাস নিষ্পন্ন পদ, সমাস সাধিত পদ ইত্যাদি। এখন আমরা একটি ডায়াগ্রামের ভিতর দিয়ে এই বিষয়টি দেখতে পারি, অর্থাৎ বুঝে নিতে পারি। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, ডাক বহনকারী গাড়ি সমান ডাক গাড়ি। এই যে একটা উদাহরণ, এর মধ্য দিয়ে আমরা একটু বুঝে নিই যে কোনটা কি। এই পুরো অংশ এটাকে আমরা বলবো ব্যাস বাক্য। 2 নম্বরে বলেছিলাম সমসমান পদ। দেখো, একটা পদ, দুটো পদ, এই যে একটা মিলে এখানে 3টা, এই 3টাকে আমরা বলতে পারি সমসমান পদ। 3 নম্বরে আমরা যে বিষয়টি বলেছিলাম সেটা হচ্ছে পূর্বপদ। পূর্বপদ ও পরপদ। 4 নম্বরে কি বলেছিলাম? 4 নম্বরে আমরা বলেছিলাম সমস্ত পদ। সমস্ত পদ। তোমরা লক্ষ্য করো, যে বাক্যটিকে সমাস করা হয়েছে তার নাম হচ্ছে ব্যাস বাক্য, আর এই ব্যাস বাক্যের যে পদগুলো তার নাম হচ্ছে সমসমান পদ। আর এই সমসমান পদগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে পূর্বপদ, শেষেরটি হচ্ছে পরপদ। আর সমাসের নিয়ম প্রয়োগ করে যে নতুন রূপ পেল সেই বিষয়টি হচ্ছে সমস্ত পদ। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো এখন এই বিষয়গুলো কেন আমাদের মনে রাখতে হবে? গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো সমাস নির্ণয় করতে গেলে এই বিষয়গুলোকে অবশ্যই জানতে হবে। এখন আমরা আসি
সমাস কত প্রকার? সমাসের প্রকারভেদ নিয়ে বিভিন্ন ব্যাকরণবিদ বিভিন্ন রকম মতামত দিয়েছেন। তবে এই ব্যাকরণবিদদের মতামতের পরিপ্রেক্ষিতে একটি সর্বজনীন ধারণা আমাদের মধ্যে তৈরি হয়েছে। সেই সর্বজনীন ধারণাটা কি? সেটি হচ্ছে সমাস 6 প্রকার। আমরা সেই 6 প্রকার সমাসের কথাই আলোচনা করব। 6 প্রকার সমাস কি কি? দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ভাব। আমরা এখন প্রত্যেক প্রকারের সমাস নিয়ে কথা বলবো, আলোচনা করব। তো দ্বন্দ্ব শব্দটির প্রাথমিক বা স্বাভাবিক বা সাধারণ অর্থ যদি আমরা ধরে নিই, তাহলে সেটা হচ্ছে সংঘাত বা ঝগড়াঝাটি ইত্যাদি। কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে বা সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব শব্দটি কিন্তু আসলে সেই অর্থে ব্যবহৃত হয়নি। সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব শব্দটি আসলে ব্যবহৃত হয়েছে মিলন অর্থে। যেহেতু সমাস নিজেই মিলনের দিকটি দেখে, অর্থাৎ পদের মিলনকে সমাস বলি, সেহেতু এখানেও সেই মিলন অর্থেই দ্বন্দ্ব শব্দটি ব্যবহৃত হয়েছে সমাসের প্রকারভেদ হিসেবে। তো দ্বন্দ্ব সমাস আমরা যদি জানতে চাই বা বুঝতে চাই, তাহলে তার একটি সংজ্ঞায়ন প্রয়োজন। তো দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা কি? তোমাদের বইতে দেয়া আছে দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা, অর্থাৎ যে সমাসে সমসমান প্রত্যেকটি পদের অর্থ প্রদান হয় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। তো আমরা এই সংজ্ঞার পরিপ্রেক্ষিতে দ্বন্দ্ব সমাসের কিছু বৈশিষ্ট্য নির্ণয় করি, তাহলে দ্বন্দ্ব সমাসটি চিনতে বা বুঝতে আমাদের সাহায্য করবে বিষয়টি। এখানে দেখো, আমরা দ্বন্দ্ব সমাসের 3টি বৈশিষ্ট্যের কথা বলেছি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সমধর্মী বা একই রকম পদের সমাস হবে। উদাহরণের মধ্য দিয়ে আমরা এই বিষয়টি পরিষ্কার করতে পারি যে আমরা আসলে কি বলতে চাইলাম। এখানে এই 3টি উদাহরণের মধ্য দিয়ে তোমরা খেয়াল করো, খাতা ও কলম। এখানে দেখো, খাতা যে পদ, অর্থাৎ খাতা বিশেষ্য পদ, কলম বিশেষ্য পদ। তাহলে আমরা এখানে দেখলাম দুটো বিশেষ্য পদের মিলন। ভালো ও মন্দ, দুটো বিশেষণ পদের মিলন। যায়ও আসে, যায় আসে, দুটো ক্রিয়াপদের মিলন। এই বিষয়গুলো খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে সবগুলো যে একই রকম পদ সে বিষয়টি, অর্থাৎ প্রথম যে বৈশিষ্ট্য দিয়েছিলাম সেখানে লেখা ছিল যে সমধর্মী বা একই রকম পদের সমাস হবে। এখানে তোমরা সে বিষয়টি আশা করি পরিষ্কার হয়ে গিয়েছ। সমাসের যে দ্বিতীয় বৈশিষ্ট্য সেখানে কি ছিল? সেখানে ছিল সমসমান পদগুলো ও, এবং, আর প্রভৃতি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে। বিষয়টি দেখো, প্রথম যে উদাহরণ দিয়েছিলাম, খাতা ও কলম সমান খাতা কলম। তোমরা ইচ্ছে করলে এখানে এবং বসাতে পারো, আরও বসাতে পারো। তাহলে আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যটিও অবগত হলাম, অর্থাৎ সমসমান পদগুলো এভাবে সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকবে। তৃতীয় বৈশিষ্ট্যটা কি? তৃতীয় বৈশিষ্ট্যটা আছে সমস্ত পদের সমসমান প্রত্যেকটি পদের অর্থপ্রধান হবে। যেমন আগের যে উদাহরণটা দিয়েছি সেখানে দেখতে পেরেছে যে খাতা ও কলম সমান খাতা কলম, অর্থাৎ সাধিত পদটিতে খাতার যে মর্যাদা, অর্থগত মর্যাদা, এবং কলমের যে অর্থগত মর্যাদা সেটা সমান। তো আমরা আরেকটি উদাহরণ দিয়ে সেটা বোঝাতে পারি, যেমন কাগজ ও পত্র সমান কাগজ পত্র। এরপরে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, মা ও বাবা সমান মা বাবা। উদাহরণটিতে তুমি দেখো যে কি বলা আছে, সমস্ত পদে সমসমান প্রত্যেকটি পদের অর্থপ্রধান হবে। এখানে দেখো, যখন কাগজ ও পত্র সমান কাগজপত্র আমরা বলেছি, তাহলে এখানে যখন অর্থগত মর্যাদা আসে তখন কিন্তু যেমন কাগজের মর্যাদা তেমন পত্রেরও মর্যাদা, অর্থাৎ দুটো সমান্তরাল অর্থ প্রকাশ করেছে, কেউ কারো উপর নির্ভরশীল নাই। এখন তোমাদেরকে এই বিষয়টি পরিষ্কার করতে, এই বিষয়টি আরেকটু ভালোভাবে বোঝাতে আমরা অন্য একটি সমাসের উদাহরণ দিতে পারি, যেখান থেকে তোমরা বুঝে যেতে পারো যে এখানে সমান মর্যাদা কেমন আর সেখানে সমান মর্যাদা নয় কেন। যেমন একটা উদাহরণ আমরা দিই যে লাল যে ফুল সমান লাল ফুল। এই সাধিত পদ, অর্থাৎ লাল ফুলে তুমি যখন দেখবে তখন কিন্তু ফুল আর লাল দুটো সমান অর্থ প্রকাশ করেনি। এখানে ফুলের ওপর রং অর্থাৎ লালটি নির্ভরশীল। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে ওখানে প্রধান পদ হচ্ছে ফুল
আর তার উপর নির্ভরশীল পদ হচ্ছে লাল, কিন্তু এখানে কাগজ ও পত্র কেউ কারো উপর নির্ভরশীল নয়, মা ও বাবা, অর্থাৎ অর্থগত দিকে নির্ভরশীলতা নাই, অর্থাৎ দুটো সমান তরল অর্থ প্রকাশ করেছে। এই কারণেই সমস্ত পদে সমসমান প্রত্যেকটি পদের অর্থ প্রদান হবে। তো আমরা দ্বন্দ্ব সমাসের যে আলোচনা করলাম এবং যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, এই বৈশিষ্ট্যের আলোকেই যদি কোনো শব্দ, সমাসবদ্ধ শব্দ তোমাদেরকে নির্ণয় করতে দেয় যে সমাস নির্ণয় করো, তাহলে ওই তিনটি বৈশিষ্ট্যের আলোকে আশা করি খুব ভালো করেই তোমরা সে বিষয়টি নির্ণয় করতে পারবে। এখন আমরা আসি দ্বন্দ্ব সমাসের প্রকারভেদে। দ্বন্দ্ব সমাসের প্রকার আসলে কত প্রকার এখানে দেয়া আছে, অনেকগুলো প্রকার দেয়া আছে। তো আমরা কিছু আলোচনা করি। প্রথমে যেটা বলা আছে, সেখানে বলা আছে মিলনার্থক দ্বন্দ্ব। তো তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার মিলনার্থক দ্বন্দ্ব কেন? কারণ সমাস শব্দের অর্থই তো মিলন, তাহলে মিলনার্থক কেন? এখানে মিলন বলতে বোঝানো হয়েছে শব্দগত মিলন, কিন্তু মিলনার্থক দ্বন্দ্বে যে মিলনের কথা বলা হয়েছে সে দুটির মধ্যে যে পদ দুটিতে মিল হবে সে দুটির মধ্যে বাস্তবে তাদের মধ্যে মিলন সম্পর্ক বিরাজ করবে, এরকম পদের মিলনকেই মিলনার্থক দ্বন্দ্ব বলা হয়েছে। যেমন মা বাবা, মিলনার্থক দ্বন্দ্ব, কারণ বাস্তবে তাদের মধ্যে মিলন সম্পর্ক বিরাজমান। যেমন চা বিস্কিট, অর্থাৎ চা এবং বিস্কুট শব্দটি কেন জানো পাশাপাশি একটা মিলন অর্থ প্রকাশ করে। পান সুপারি, এই বিষয়গুলো, মুড়ি চানাচুর, এগুলো মিলনার্থক দ্বন্দ্ব। দুই, বিরোধার্থক দ্বন্দ্ব। বিরোধার্থক দ্বন্দ্ব কি? এমন দুটি পদের মধ্যে মিল হচ্ছে যাদের মধ্যে একটা বাস্তবেও বিরোধ সম্পর্ক বিরাজমান। যেমন আমরা যদি বলি ওহি নকুল, ওহি মানে কি সাপ, নকুল মানে কি বেজি, তাহলে যখন আমরা বলছি ওহি নকুল তখন সেখানে দেখো যে দুটো পদ একসাথে বসেছে কিন্তু দুটোর মধ্যে কখনোই একটা মিলনের সম্পর্ক নাই, কিন্তু শব্দগত এখানে মিল হয়েছে, কিন্তু তাদের বাস্তবে যে বৈশিষ্ট্যগত দিক তার মধ্যে বিরোধ রয়েছে। ওহিনকুল, আদায় কাজকলায়, তারপরে দা কুমড়া, এইগুলোর মধ্যে একটা বিরোধ অর্থ প্রকাশ করে। তিনি যদি বলি তাহলে সেখানে আমরা পাই বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব কি? দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। যেমন আমরা যদি বলি উঁচু নিচু, আসমান জমিন, আসমান ও জমিন, এরকম। কিংবা ভালো ও মন্দ সমান ভালো মন্দ, বিপরীত অর্থ প্রকাশ করে। স্বর্গ নরক, বিপরীত। উঁচু নিচু, আকাশ পাতাল, এগুলো বিপরীত অর্থ প্রকাশ করে। এই জন্য এগুলোকে বিপরীতার্থক দ্বন্দ্ব বলা যেতে পারে। চারে, অঙ্গবাচক দ্বন্দ্ব। অঙ্গবাচক কি? অঙ্গ হচ্ছে ধরো বলি হাত পা, নাক মুখ, চোখ কান, এগুলো হচ্ছে বিভিন্ন অঙ্গের নাম, এই জন্য তাকে বলা হয়েছে অঙ্গবাচক দ্বন্দ্ব। পাঁচে বলা হয়েছে সংখ্যাবাচক দ্বন্দ্ব। আমরা কিছু সংখ্যাবাচক শব্দ ব্যবহার করে থাকি, যে সংখ্যাবাচক শব্দগুলো মূলত আমাদের একটি অর্থ প্রকাশ করে। অনেক সময় দুটো সংখ্যা পাশাপাশি ব্যবহার করে থাকি। বিষয়টা কি? যেমন যে আর 7 17 ভালো লাগে না, অর্থাৎ এই যে 7 ও 17, 9 6 অপচয় অর্থে ব্যবহৃত হয়েছে, তাও 9 ও 6, 7 17, 7 ও 17, 19 20, মানে এর মধ্যে 19 20 পার্থক্য, তার মানে কি সামান্য পার্থক্য করতে ব্যবহৃত হয়েছে, কিন্তু 19 20 এইখানে এই দুটো সংখ্যাবাচক শব্দ। এই ধরনের যে দুটো সংখ্যা পাশাপাশি এভাবে ব্যবহার করাকেই বলা হয় সংখ্যাবাচক দ্বন্দ্ব। এরপরে আমরা যদি বলি সমার্থক শব্দযোগে। সমার্থক শব্দযোগে কি? যেমন আমরা অনেক সময় বলি টাকা পয়সা, তারপরে বাড়ি ঘর, কিংবা বলতে পারি ধন দৌলত, এই বিষয়গুলো তোমরা দেখো একই অর্থ প্রকাশ করে। অর্থ সম্পদ একই অর্থ প্রকাশ করে, এই জন্য এগুলো হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। অর্থাৎ দুটো সমার্থক শব্দ পাশাপাশি বসে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব। প্রায় সমার্থক দ্বন্দ্ব। প্রায় সমার্থক কি? অর্থাৎ পুরোপুরি সমার্থক নয়, কিন্তু একটি শব্দের প্রয়োগের পরিপ্রেক্ষিতে এসে যায়। সেটা যদি আলাদা বসে তাহলে তার কোনো অর্থ নাই, কিন্তু তার পাশাপাশি বসলে তার একটা প্রায় সমার্থক অর্থ প্রকাশ করে। যেমন যদি বলি পোকা মাকড়, আসলে মাকড়ের কোনো অর্থ নেই। তোমরা বলতে পারো স্যার মাকড় এবং মাকড়সা তো আছে না, মাকড়সা আলাদা জিনিস আর মাকড় আলাদা জিনিস, অর্থাৎ পোকার সাথে মাকড়। কিংবা আমরা বলতে পারি কাপড়ের সাথে চোপড়, কাপড়ও চোপড়, কাপড় চোপড়, এই যে চোপড়ের কোনো অর্থ নাই। এরকম অনেক শব্দ আমরা ব্যবহার করি প্রায় সমার্থক, যে খবর টবর, ভাত টাত, এরকম শব্দগুলোকেই বলা যেতে পারে প্রায় সমার্থক দ্বন্দ্ব। তারপরে আসে সর্বনামের দ্বন্দ্ব হতে পারে যে যে, যে ও যে,
যে সে লোক নয়, অর্থাৎ যেও সে, এই যে এগুলো হচ্ছে সর্বনামের দ্বন্দ্ব। তারপরে ক্রিয়াযোগে হতে পারে। আমরা মাঝে মাঝে বলে থাকি তুমি কি বললা না বললা তাতে আমার কিছু যায় আসে না, এই যে যায় আসে, যায় ও আসে। বলে কয়ে তাকে দিয়ে কাজটি করানো হলো, বলে ও কয়ে, এগুলো হচ্ছে দুটো ক্রিয়ায়। আবার দুটো ক্রিয়াবাচক বিশেষ্য বা ভাব বিশেষ্য হতে পারে, যেমন এই পথে তার যাওয়া আসা নাই, যেমন যাওয়া ও আসা, আসা যাওয়া, আসা ও যাওয়া, বলা ও কওয়া, এগুলো হচ্ছে দুটো ক্রিয়াবাচক বিশেষ্যের দ্বন্দ্ব। তারপরে হচ্ছে ক্রিয়া বিশেষণ যোগে হতে পারে। আমরা মাঝে মাঝে বলি ধীরে সুস্থে যেও, আস্তে আস্তে যাও, এই যে আস্তে ও আস্তে, ধীরে সুস্থে, এগুলো কি ক্রিয়া বিশেষণ, অর্থাৎ কোন ক্রিয়াপদের অবস্থা দোষ গুণ প্রকাশ করেছে তাই। তারপরে আমরা বিশেষণ যোগে করতে পারি, যেমন ভালো মন্দ, সাদা কালো, উঁচু নিচু, এগুলো হচ্ছে দুটো বিশেষণ যোগে সাধিত দ্বন্দ্ব সমাস। এছাড়াও আরো রয়েছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব কি, অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসের যে ব্যাসবাক্যে যে পদগুলো থাকে তার মধ্যে যদি বিভক্তি চিহ্ন স্পষ্ট থাকে এবং সেই বিভক্তি চিহ্ন লোপ না পায়, তাহলে তাকে বলতে পারি অলুক দ্বন্দ্ব। যেমন পথে ও ঘাটে সমান পথে ঘাটে। এই যে এখানে আমরা দেখলাম, দেখো পথে ও ঘাটে সমান পথে ঘাটে, এখানে বিভক্তি চিহ্নটা কি রয়েছে, এখানে বরাবরই রয়ে গেছে, অর্থাৎ বিভক্তি চিহ্নটা লোপ পায়নি। এই ধরনের দ্বন্দ্ব সমাসকে বলা হয় অলুক দ্বন্দ্ব। এছাড়া তিনের অধিক, দুইয়ের অধিক পদ মিলে হলে তাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব। যেমন আমরা যদি উদাহরণ দেই, তেল নুন লাকড়ি, তেল নুন ও লাকড়ি, হাত পা নাক চোখ মুখ ও কান, এই ধরনের বহুপদ বিশিষ্ট দ্বন্দ্ব সমাসও আছে। যেমন জাম জামরুল গোলাপ জাম, জাম জামরুল ও গোলাপ জাম, ওটা হচ্ছে ব্যাস বাক্য। আর এখানে যেটি সমস্ত পদ সেটি হচ্ছে জাম জামরুল গোলাপ জাম। এ ধরনের দুইয়ের অধিক পদ মিলে যদি হয় তাহলে তাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব। এখন প্রশ্ন থাকতে পারে যে বহুপদী দ্বন্দ্বের ব্যাস বাক্য আমরা কিভাবে করব, অর্থাৎ প্রথম পদগুলোতে কমা চিহ্ন বসিয়ে শেষের পদের আগে আমরা ও সংযোজক অব্যয়টি ব্যবহার করব। এর মধ্যে দিয়ে আমাদের দ্বন্দ্ব সমাসের আজকের আলোচনা সমাপ্ত হলো। আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কি কি শিখলাম, অর্থাৎ আমরা প্রথমে শিখেছি সমাস কাকে বলে, সমাসের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, অর্থাৎ সমাস নির্ণয় কি কি বিষয় প্রয়োজন, তারপরে সমাসের প্রকার এবং সেই প্রকারভেদের মধ্যে একটি প্রকারের নির্ণয় পদ্ধতি ও তার বৈশিষ্ট্য এবং তার প্রকারভেদ আমরা বিস্তারিত আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের জন্য কিছু বাড়ির কাজ থাকবে। এখানে বাড়ির কাজ হিসেবে তোমাদের 5টি সমস্ত পদ দেওয়া আছে। সেই সমস্ত পদগুলো কোনটি কোন ধরনের দ্বন্দ্ব, অর্থাৎ দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ ব্যাস বাক্য করবে এবং সাথে তার প্রকারভেদগুলো উল্লেখ করবে। তো কাপড় চোপড়, মা বাবা, দা কুমড়া, সাদা কালো, হাত পা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাসের আজকের যে পাঠটি উপস্থাপিত হলো তা তোমরা কিশোর বাতায়নের ওয়েব পেজে দেখতে পাবে। সেখানে এই পাঠটি সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে সেটা সেখানে করতে পারো এবং আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া তোমাদের জন্য আরও আয়োজন করা হয়েছে কুইজের। এই সম্পর্কিত কুইজে অংশগ্রহণ করে তোমরা তোমাদের মেধাকে শানিত করে নেবে। ধন্যবাদ সকলকে।